মজুত পণ্য নির্ধারণের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়? যেহেতু আমরা সমাপনী মজুত পণ্য নিয়ে কথা বলবো, তো শুরুতে আমরা খুব বেসিক একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। যারা লাইভ ক্লাসে আছো আমাকে কমেন্ট সেকশনে একটু ঝটপট বলে দাও উত্তরটা কি হবে। আর আচ্ছা, ক্লাসে আছো, আচ্ছা সেন্ট জোসেফ কলেজ থেকে স্টুডেন্ট আছো কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে, আর আজম খান কমার্স কলেজ থেকে আছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ফার্স্ট অ্যান্সার করেছো সিয়াম বলেছো রক্ষণশীলতা। আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে এটা আমি একটু পর বলছি, আগে একটু অ্যান্সারগুলো নিয়ে নিই। শোভন বলেছো বি হবে, আবির বলেছো বি হবে, ফাহিম বলেছো বি, আর আচ্ছা শেয়ার জান বলেছো নাজমুল হোসেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার বন্ধু যারা এখনো ক্লাসে এসে পৌঁছায়নি তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটাতে ট্যাগ করো। আর আরো আছে, আচ্ছা আফরন হাসান বলেছো যে আপু আমি 2500 থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক দূর থেকে আমাদের জয়েন করেছো, আমাদেরকে ছটপট রাইট অ্যান্সারটা দিয়ে দাও। শিরিন বলেছো বি, তো এত মানুষ বি অ্যান্সার দিচ্ছে, রাইট অ্যান্সারটা আসলেই বি হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস যারা আমাদেরকে ঝটপট সঠিক উত্তরটা করে দিয়েছো যে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হয় রক্ষণশীলতা এই নিয়ম অনুযায়ী। সো যারা রক্ষণশীলতাটা বলতে পেরেছো, এখন তাহলে আমি রাইট অ্যান্সার যারা যারা বলেছো তাদের নামটা বলার পর তোমাদের জন্য আরো একটা কোয়েশ্চেন থাকছে, সো গেট প্রিপেয়ার্ড। আরো বলেছো স্যাকলাইন বলেছো ডি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর মিশু সাব্বির বলেছো রক্ষণশীলতা হবে, এক্স্যাক্টলি। আসাদ প্রান্ত বলেছো বি হবে। সো এখন যারা রক্ষণশীলতাটা বলতে পেরেছো, রক্ষণশীলতা সংক্রান্ত আরেকটা ছোট প্রশ্ন করে ফেলি সমাপনী মজুত পণ্য থেকে। সো যারা বললে যে রক্ষণশীলতা হবে, তো যেহেতু সমাপনী মজুত পণ্য নিয়ে কথা বলবো, যে আগের ক্লাসে আমরা বলেছি, এখন সমাপনী মজুত পণ্য নিয়ে তোমাদের কনসেপ্ট একটু ঝালাই করে নেই, তারপর আমাদের একটু ডিপে কোনো একটা ডিটেইল টপিকে যাব। সো ঝটপট আমাকে একটু বলে দাও রাইট অ্যান্সারটা কি হবে। যেখানে প্রশ্ন করা হয়েছে যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য বলেছে 50,000 টাকা, তাহলে দাখিলা দেয়া হবে কত টাকার? অর্থাৎ সমাপনী মজুত পণ্যটা তুমি যখন তোমার বিশদ আয় বিবরণীতে এবং আর্থিক বিবরণীতে দেখাচ্ছ, তুমি কত টাকার জন্য সমাপনী মজুত চার্জ করবে। আচ্ছা, আমাদেরকে সার্ভার বলেছো, ফাহিম সার্ভার বলেছো এ। ফার্স্ট অ্যান্সার পেয়েছি ফাহিম সার্ভারের কাছ থেকে, এ বলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে শরীফ বলেছো এ হবে, আচ্ছা তাওসিফ বলেছো এ হবে, ইমন দাস এ, আচ্ছা অপু বলেছো এ হবে, শরীফ বিন আজাদ বলেছো 40,000 হবে, আচ্ছা শিপন বলেছো এ হবে, স্যাকলাইন বলেছো আমি লাস্ট ক্লাস মিস করেছি। আচ্ছা স্যাকলাইনের উদ্দেশ্যে বলছি ভাইয়া, তুমি যদি লাস্ট ক্লাসটা মিস করে থাকো, আমাদের একটু কিছুক্ষণ পরেই আমাদের কমেন্ট সেকশনে ফার্স্ট ক্লাসের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সো আশা করি তুমি সেখান থেকে ফার্স্ট ক্লাসটা দেখে নিতে পারবে। আর আমাদের যেসব বন্ধুরা আমাদের ফার্স্ট ক্লাসটা মিস করেছো, তারা একটু কমেন্ট সেকশনে চোখ রেখো, কমেন্ট সেকশনে তোমাদের জন্য ফার্স্ট ক্লাসের যে লিঙ্কটা দেওয়া হবে, সেখান থেকে তুমি ফার্স্ট ক্লাসটা ঝটপট একটু দেখে নিতে পারো। আচ্ছা আমাদেরকে 40,000, আচ্ছা 50,000 বলেছো মিশু। ওকে, আমি তাহলে বলে দিই রাইট অ্যান্সারটা কি হবে। রাইট অ্যান্সারটা হবে 40,000। একটু আগে যারা আমাদের ক্যান্সার করছিল রক্ষণশীলতা, সেই রক্ষণশীলতার একটা রিফ্লেকশন ছিল যে বাজার মূল্য 40 আর ক্রয় মূল্য 40 আর বাজার মূল্য 50 হলে তুমি কোনটা নিবে। তো তুমি 40,000 টাকা নিবে, এবং যেই কারণে তুমি 40,000 টাকাটা নিচ্ছ সেটা হচ্ছে রক্ষণশীলতা। সো সে কিনা অ্যান্সার করেছো মিশু 50,000 টাকা, 50,000 টাকা হবে না, বিকজ আমাদেরকে সমাপনী মজুত পণ্যের জন্য 40,000 টাকা অর্থাৎ ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা নিতে হয়েছে। কেন? বিকজ আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে রক্ষণশীলতা একটা নীতি ফলো করি, যে নীতির আলোকে বলা হয় যে যেহেতু আমরা জানি না যে আমাদের আয় কত হবে, তাই না, যেহেতু বিক্রয় মূল্য আমার জন্য আয়, সো আয়ের জন্য আমি আমার মুনাফাটা ধরবো কি ধরবো না সেটা ডিপেন্ড করবে আমার বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটার উপর। যদি আমার বাজার মূল্য কম থাকতো তাহলে কিন্তু আমি বাজার মূল্যটাই নিতাম। কেন নিতাম? যেহেতু আমি জানি না আমার আয়টা হবে কি হবে না, খুবই আনসার্টেইন। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা আনসার্টেইনিটি ফলো করি না, আমরা এটাকে অ্যাকনলেজ করতে চাই না। এই জন্য আমরা কি করি, আমরা চেষ্টা করি যেটা কিনা কম ওই মূল্যটাকে আমার হিসাবের খাতায় দেখাতে। সো এটা ছিল সমাপনী মজুত পণ্য সংক্রান্ত একটা ছোট্ট ড্রিল। সো এই ড্রিলটা হয়ে যাওয়ার পর আমরা আমাদের বেসিক সমন্বয় ক্লাসটাতে ব্যাক করছি। তো সমন্বয়ের প্রথম সমাপনী মজুত পণ্য নিয়ে ক্লাস করার আগে ছোট্ট কিছু জিনিস সেটা আমি বাদ রেখে গিয়েছিলাম, সেটা নিয়ে একটু কথা বলবো। অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের বিশদায় বিবরণীতে আমরা কি করি, অগ্রিম আর বকেয়া যোগ বিয়োগ করি, রাইট? আচ্ছা কি হয় যখন আমার রেওয়া মিলে, আমি আগের মতো করে একটা ছক টেনে নিচ্ছি, আগের ক্লাস যারা করেছো
তারা তো জানো, যারা করোনি তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু পুরোটা বিশদ আয় বিবরণী আর্থিক বিবরণী এখানে বোর্ডে দেখানোটা খুব একটা ফিজিবল না, তো আমি কি করেছি, আমি বিশদ আয় বিবরণী আর আর্থিক বিবরণী নামে একটা ছোট ছক কেটে নিয়েছি, যেখানে কিনা আমি সম্পদ আর দায় এই দুই আকারে সবগুলো ট্রিটমেন্ট দেখাচ্ছি, যে কোনো একটা সমন্বয়ের ট্রিটমেন্টটা কি হবে, অর্থাৎ দাখিলাটা কি হবে। সো যারা ক্লাসে আছো তারা আমাদের সাথে জয়েন করো, তোমার বন্ধুদেরকেও নিয়ে আসো, আর তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি ঝটপট আমার প্রশ্নটা করে তোমার কাছে ফিরে আসছি। সো বলছিলাম, যদি তোমার রেওয়া মিলে বলা থাকে অগ্রিম বকেয়া, রেওয়া মিলে যদি বলা থাকে অগ্রিম কিংবা বকেয়া, তখন আমার কাজটা কি হবে? যখন আমাকে সমন্বয় বের করে নিতে হয় অগ্রিম বকেয়া, তখন তো আমরা জানি যোগ বিয়োগ করতে হয়, কিন্তু যখন রেওয়া মিলে একটা নাম দেওয়া থাকে অগ্রিম কিংবা বকেয়া, তখন তুমি কি করো? বলা হলো, আচ্ছা, অগ্রিম বীমা সেলামি অর্জিত হলো, অর্জিত 1500 টাকা। আচ্ছা, অগ্রিম বীমা সেলামি অর্জিত 1500 টাকা। তোমরা কি আমাকে ঝটপট কমেন্ট সেকশনে এটা জার্নালটা একটু বলতে পারো, অগ্রিম বীমা সেলামি 1500 টাকা অর্জিত হয়েছে? যারা ক্লাসে আছো খুব ঝটপট, যাদের যাদের সম্ভব, যারা বুঝতে পারছো, খুব ঝটপট আমাকে একটু বলে দাও যে এটার জার্নালটা তুমি কি দিবে। খুব শর্টকাটে আমাকে জাস্ট ডেবিট ক্রেডিট আকারে দিতে পারো। আচ্ছা, আমাদের সাথে মাত্র ক্লাসে জয়েন করেছো লিমা, তুমি যদি আমাদের প্রশ্নটা বুঝতে পারো যে রেওয়া মিলে অগ্রিম, সে ফর এক্সাম্পল অগ্রিম বীমা সেলামি দেয়া আছে, অগ্রিম বীমা সেলামি থেকে 1500 টাকা অর্জিত হয়েছে, এটার ঝটপট আমাকে একটু জার্নালটা যদি সম্ভব হয় একটু বলে দাও। রফিকুল ইসলাম ফার্স্ট অ্যান্সার করেছো অগ্রিম বীমা ডেবিট, অগ্রিম ক্রেডিট। রাইট অ্যান্সারটা কি হবে আমি বলছি, আমি তোমাদের কাছ থেকে উত্তরটা একটু জানতে চাই। দেব যদি বলেছো বীমা খরচ ডেবিট, জাফরিন বলেছো সম্পদ। এক্স্যাক্টলি, অগ্রিম বীমা সেলামি সম্পদ, বুঝলাম। এখন আমাকে একটু বলো এটার জার্নালটা তুমি কি দিতে। মোহাম্মদ তানভীর বলেছো বীমা সেলামি ডেবিট, অগ্রিম বীমা সেলামি ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ তানভীর আমাদেরকে রাইট অ্যান্সারটা করার জন্য। আমি এটা নিয়ে খুব একটা আগাচ্ছি না, অনেকগুলো ক্লাস আমি দিতে চাচ্ছি না এটার জন্য। ইসমাইল আমাদেরকে বলেছো বীমা সেলামি ডেবিট, অগ্রিম বীমা সেলামি ক্রেডিট। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এই অ্যান্সারটাই চাচ্ছিলাম। যারা ক্লাস করছো তারা যারা বুঝতে পারোনি, অনেকে দেখলাম যে অগ্রিম ডেবিট করেছো। আচ্ছা, অগ্রিমটা ডেবিট হবে না, কেন হবে না এটা বলছি, খেয়াল করো। আমি বলছিলাম যে রেওয়া মিলে যখন দেয়া থাকবে অগ্রিম কিংবা বকেয়া, রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়ার মানে হচ্ছে অগ্রিম কিংবা বকেয়া বীমা সেলামি কিংবা শিক্ষানবিশ সেলামি, হতে পারে ভাড়া, এই সংক্রান্ত ওদের একটা ব্যালেন্স আছে, অর্থাৎ ওদের একটা খতিয়ান আছে। এই খতিয়ানটা থাকার কারণে কি করব, ওই খতিয়ানের জার্নালের ওই যে ব্যালেন্স, ওই ব্যালেন্সটা নিয়ে আমি আমার রেওয়া মিল করেছিলাম। ওই রেওয়া মিল থেকে এখন আমি বিশদ আয় বিবরণী আর আর্থিক বিবরণীতে যাচ্ছি। তো সবাই জানি রেওয়া মিলের ডেবিট ক্রেডিট দুটো সাইড থাকে। সো যখন আমি বলছি যে অগ্রিম বীমা সেলামি নামে একটা খতিয়ান ছিল, সেই খতিয়ানের জের, এটার ধরন কি হবে, অগ্রিম বীমা সেলামি, এটা হচ্ছে আমার জন্য সম্পদ, রাইট? সো এই অগ্রিম বীমা সেলামি যেটা কিনা আমার সম্পদ, এই সম্পদের নামে অলরেডি আমার একটা ব্যালেন্স আছে। সো যখন এই সম্পদ থেকে কিছু টাকা আমার খরচ হচ্ছে, অর্থাৎ অর্জিত হচ্ছে, তার মানে সেটা আমার সেই বছরের জন্য খরচ হচ্ছে। তাহলে আমার জার্নালটা, যেটা তোমরা অনেকে করেছো, থ্যাংক ইউ সো মাচ, বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব, অর্থাৎ অগ্রিম, শর্টকাটে লিখি বীমা সেলামি। আচ্ছা, অগ্রিম বীমা সেলামি ক্রেডিট 1500 টাকা। এই যে বললাম 1500 টাকার জন্য তুমি এত কিছু করছো, এই যে 1500 টাকার জন্য তোমার এই বছর অর্জিত করেছো, এই অর্জিত অ্যামাউন্টটা, একটু আগে ক্লাসে বলেছিলাম যে আগের লাইভ ক্লাসে যে আমরা মুনাফা জাতীয় আয় কিংবা ব্যয়, এই দুটো বিষয় আমরা বিশদ আয় বিবরণীতে দেখাই, রাইট? সো বিশদ আয় বিবরণীতে যা কিছু করবো সেটা এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যখন বলছি আমার, মনে করো আমার রেওয়া মিলে অগ্রিম বীমা সেলামি ছিল 4000 টাকা, তাহলে আমার বিশদ আয় বিবরণীতে এটার কাজ কি হবে? বিশদ আয় বিবরণীতে আমার বীমা হিসাব 1500 টাকা আসবে, যেহেতু এই 1500 টাকাটা আমার এই বছর নতুন করে খরচ হয়েছে। আর নিশ্চয়ই আমার রেওয়া মিলের ওই অগ্রিম বীমা সেলামি, এটা নিশ্চয়ই আমার সম্পদ পাশে থাকবে। অগ্রিম, আমি শর্টকাট লিখলাম অগ্রিম বীমা সেলামি, এটা আমার কত ছিল? 4000 টাকা।
এখন এই 4000 টাকা থেকে 1500 টাকা এখানে চলে গেল, তাহলে 1500 টাকা মাইনাস করে দিলাম। তাহলে আমার আলটিমেটলি আলটিমেটলি 2500 টাকা হচ্ছে তোমার অগ্রিম বীমা সেলামি নামে, মানে এই সম্পদ নামে আমার আর্থিক বিবরণীতে রয়ে যাবে। এই 2500 টাকা হচ্ছে সেই 2500 টাকা যা কিনা তোমার ওই খতিয়ানের জের থেকে বের হচ্ছে। আর বীমা সেলামি যেটা তুমি অর্জন করেছো এই বছর, অর্থাৎ আমার মুনাফা জাতীয় ব্যয়, সেটা হচ্ছে তুমি 1500 টাকা নামে বিশদ আয় বিবরণীতে দেখাচ্ছ। আচ্ছা, এখানে দু ধরনের মিস্টেক হয়। একটা হচ্ছে বীমা সেলামিটাকে অনেকে শিক্ষানবী সেলামির সাথে মিলিয়ে আয় ধরে, নাম্বার 1 ভুল। নাম্বার 2 ভুল হচ্ছে অগ্রিম বীমা সেলামি এটা যে সম্পদ, এটি অনেকে বুঝতে পারে না। এই দু ধরনের ভুল আর হবে না যদি তুমি আমাদের আজকের লাইভ ক্লাসটা করে থাকো। সো আশা করি এটা থেকে কিছু শিখতে পারলে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবে। আর একটু জেনে নিই আমাদের সাথে যারা আছো তাতে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, এক্স্যাক্টলি 2500 টাকা সবাই লিখেছো। হৃদয় লিখেছো 2500, আমানুল্লাহ আমান, বৃষ্টি বিলাসী, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যে তুমি আমাদের সাথে ক্লাস করছো এবং তুমি বুঝতে পারছো। শাহেদও বলেছো 2500, আমি আগে খেয়াল করিনি, আই এম সো সরি। ওকে, কেউ কি কমার্সের, আচ্ছা হোসেন আব্দুল্লাহ বলেছো কেউ কি কমার্সের নয় এমন আছো। সো সায়েন্সের একজন বন্ধু আমাদের সাথে আছে, সে একটু জিজ্ঞেস করেছে অগ্রিম বীমা সেলামি কি। সো আমাদের উচিত তাকে এটা বুঝিয়ে দেয়া। আর আচ্ছা, মোহাম্মদ ইয়াসিনুর বলেছো বীমা তো অর্জিত হয় না, মেয়াদ উত্তীর্ণ হয়। বীমা অর্জিত হয় না বলতে বোঝাচ্ছি যে বীমার এই 1500 টাকা তুমি এই বছর খরচ করেছো, এই যে এই বীমার সার্ভিসটা তুমি অ্যাভেল করলে, সার্ভিস অ্যাভেলের জন্য তুমি টাকা দিচ্ছ, দ্যাটস ওয়াই বীমা অর্জিত হয়, এটা বলা সম্ভব। আর এটা আসলে একদম রিজিড কোনো আইডিয়া না যে বীমা খরচের জন্য তুমি অর্জন বলতে পারবে না। আমরা তো ওই সার্ভিসটা গ্রহণ করছি, এই জন্য আমরা এটাকে অর্জন বলে থাকি। আচ্ছা, তো যে বন্ধু আমাদেরকে জিজ্ঞেস করেছো যে তুমি বুঝতে পারোনি যে বীমা সেলামিটা কি, তোমাকে একটু বলে দিই। আমরা সাধারণ অর্থে একটা ওয়ার্ড শুনে থাকি ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের বাংলা ভার্সন হচ্ছে বীমা। যখন কোনো ব্যবসার প্রতিষ্ঠান তার সম্পদ, অর্থাৎ তার যে পণ্য সামগ্রী কিংবা তার যখন কোনো ধরনের আসবাবপত্র কিংবা মনে করো আমার আগুনি বিনষ্টের বিপরীতে যখন আমরা ইন্স্যুরেন্স পলিসি কিনি, তখন সেটাকে আমরা বলে থাকি বীমা। এবং এই বীমার পরিবর্তে আমরা প্রিমিয়াম দিয়ে থাকি, এটা কি আমরা বীমা খরচ বা বীমা সেলামি নাম এখানে মেনশন করেছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী টপিকে। আচ্ছা, বিশদ মুছে ফেললাম। যারা ক্লাসে আছো তাদের যদি কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো। আমি পছন্দ করবো তোমাদের অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি চাইবো আজকের যা যা টপিক তোমাদের প্রবলেম হয় সেগুলো একটু তাড়াতাড়ি সলভ করে দেওয়ার। বিকজ অনেক সময় হয় যে খুব বেশি অকুপাই হয়ে যায় কোয়েশ্চেন নিয়ে, তখন আর তোমাদের অ্যান্সারগুলো করা হয় না। সো অনেক কিছু ভাবি যে ক্লাসে বলবো, তো পরে আর ঠিক বলে উঠতে পারি না। আমাকে লাস্ট ক্লাসে একজন প্রশ্ন করেছিল অবচয় অবচয় সঞ্চিতির মধ্যে পার্থক্য, এটা একটু অ্যান্সারটা বলে দেই। আমার মনে হয় অবচয়টা দেখানো উচিত। অবচয় হচ্ছে যখন একটা মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, আগের ক্লাসে একটা ছোট উত্তর করে নিচ্ছি। অবচয় আর অবচয় সঞ্চিতির মধ্যে পার্থক্য যে জিজ্ঞেস করেছিলে তার উত্তরটা, যেহেতু আমি আগের ক্লাসে প্রশ্নটা দেখিনি সো উত্তর করা হয়নি। ওকে, অবচয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। অবচয় হচ্ছে যখন তোমার কোনো একটা পণ্য, একটা আসবাবপত্র বা একটা সম্পদ, যন্ত্রপাতি, সেই সম্পদ ব্যবহার জনিত ক্ষয়। যেমন এই পেনটা আমি ব্যবহার করছি, সে ফর এক্সাম্পল এই পেনটা আমার জন্য একটা সম্পদ। এই পেনটা আজকে একটা পেন না হয়ে আসবাবপত্র হলো। একটা আসবাবপত্র 10,000 টাকা দিয়ে তুমি 10 বছরের জন্য কিনলে। প্রত্যেক বছর এটা যখন তুমি ব্যবহার করছো, এটার 10,000 টাকাটার ভ্যালু কমতে থাকে, অর্থাৎ ব্যবহার করতে করতে এটা নষ্ট হয়ে যায় একটা পর্যায়ে এসে। সো ওই নষ্ট হওয়ার ফলে এই নষ্টটাকে আমি টাকায় পরিমাপ করি, কত টাকা নষ্ট করলাম, অর্থাৎ কত টাকা ব্যবহার করলাম। এই কত টাকা ব্যবহার করলাম, এই ব্যবহারটার নাম হচ্ছে অবচয়। আর এই যে বললাম 10,000 টাকার একটা আসবাবপত্র ছিল, প্রত্যেক বছর আমি 1,000 টাকা করে এটাকে 10 বছর ব্যবহার করছি, রাইট? সো যখন প্রথম বছর তুমি 1,000 টাকা ব্যবহার করলে, দ্বিতীয় বছর তুমি আরো 1,000 টাকা ব্যবহার করলে, তাহলে এই 2,000 টাকা ভ্যানিশ হয়ে গেল। কিন্তু অ্যাকাউন্ট থেকে আমরা কোনো টাকাকে কখনো ভ্যানিশ করি না। আমরা কি করি, এই যে ব্যবহার করলে এই টাকাটাকে আমি আবার অ্যাকুমুলেট করি, অ্যাকুমুলেট করে অর্থাৎ একত্র করে আমি একটা ফান্ড ক্রিয়েট করি। এই ফান্ডটাতে আমি কি করি, ফান্ডটার আমি নাম দেই অবচয় সঞ্চিতি। এখানে কি হয়, প্রত্যেক বছর এই যে 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা করে 10 বছর পর এই ফান্ডে প্রত্যেকবার এক 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 করে আমার 10,000 টাকা জমা হয়। সো একদিকে আমার এইটার ব্যালেন্স 0 হয়ে যায়,
আরেক দিক দিয়ে আমার এই ব্যালেন্সটাতে 10,000 টাকা অ্যাড হয়, যেই 10,000 টাকা দিয়ে আমি আবার 10 বছর পর আরেকটা আসবাবপত্র কিনবো, অর্থাৎ আমি ওই আসবাবপত্রটা রিপ্লেস করছি। সো এটা ছিল অবচয় আর এটা ছিল অবচয় সঞ্চিতির মধ্যে বেসিক তফাৎ। সো যারা আমাদের ক্লাসটা করছো তাদেরকে আমি সমন্বয় থেকে অনেক দূরে এসে একটা প্রশ্নের উত্তর করে দিলাম, জাস্ট এই কারণে যেহেতু আগের আরেকজন বন্ধু আমাদের প্রশ্নটা করেছিলেন। সো এখন আমরা দেখবো ব্যবস্থাপকের কমিশন। ব্যবস্থাপকের কমিশন নিয়ে খুব বেসিক একটু ঝামেলা হয়, আমরা বুঝতে পারি না কখন কত টাকা দিয়ে ভাগ করব। ফার্স্ট একটু চিন্তা করে দেখো, দুটা কথা বলা হয়, একটা হচ্ছে কমিশন বাদ দেয়ার আগে, আরেকটা বলা হয় কমিশন বাদ দেয়ার পরে। এই আগে আর পরে এই দুটা টার্ম নিয়ে আমাদের ঝামেলা হয়, রাইট? সে ফর এক্সাম্পল আমার নিট লাভ বলা আছে 10,000 টাকা, 10,000 টাকা আমার নিট লাভ। সো ওই 10,000 টাকার উপরে আমাকে বললো একবার 10% করে কর বাদ দেওয়ার আগে, একবার বললো কর বাদ দেওয়ার পরে। পার্সেন্টেজটা লিখে দিই, আশা করি দেখতে পাচ্ছ। 10% হারে আমি কর বাদ দেওয়ার আগে একবার বের করব, আরেকবার কর বাদ দেওয়ার পরে বের করব। একটু খেয়াল করো, যখন তুমি কোন একটা টাকা বাদ দেওয়ার কথা বলো, চিন্তা করো আমরা যখন ভ্যাট ক্যালকুলেট করি তখন আমরা কি করি, আমরা 115 দিয়ে ভাগ দিই। রিজনটা কি? 115 দিয়ে ভাগ দেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমি বলে থাকি যে আমার বাদ দেওয়ার পরের অবস্থা, সো আমি কি করি, আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। এখানে এত ঝামেলা নাই, খুব ইজিলি চিন্তা করো, কমিশন বাদ দেওয়ার আগে নিটলা। আচ্ছা, তাহলে এই যে আমি 10,000 টাকা এখানে লিখে রাখলাম, এই 10,000 টাকার মধ্যে নিশ্চয়ই কমিশন বাদ দেওয়ার আগের অবস্থা, তার মানে এই 10,000 টাকাটা আমার 100%। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো গন্ডগোল নাই যে এটা এই 10,000 টাকাটা আমার 100%। কেন? বিকজ পার্সেন্টেজটা থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, বাদ দেওয়ার আগের অবস্থা, তাহলে 10,000 টাকা নিশ্চয়ই আমার 100%। এখন এই 100% এর উপর আমাকে 10% হারে বের করতে হবে, অর্থাৎ এই 1,000 টাকা হচ্ছে আমার কমিশন। সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে ইজি হবে। তুমি জাস্ট 100% খুঁজে বের করো। বলেছে বাদ দেওয়ার আগে, অর্থাৎ আগের অবস্থা, আগে, তাহলে আমার 10,000 টাকায় নিশ্চয়ই 100%। তো আমি 100% এর সাথে জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার পার্সেন্টেজ 10% আকারে 1,000 টাকা চলে আসছে। আর তোমরা, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, নিচের পার্টটা যদি দেখতে সমস্যা না হয় তাহলে একটু দেখাই। যদি আমি বলি আমার বাদ দেওয়ার পরবর্তী অবস্থা, সো বাদ দেওয়ার পরবর্তী অবস্থা বললে আমাকে যেটা বলেছে 10% হারে বের করতে, তাহলে নিশ্চয়ই বাদ দেওয়ার পরে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য 10% যোগ করতে হবে। তাহলে কি করব, যেহেতু বলেছে আগের, আমার 10% হারে আমাকে বের করতে বলেছে, যেহেতু আমার বাদ দেওয়ার পরের অবস্থা, বাদ দেওয়ার পরের অবস্থায় যদি আমার আগের অবস্থায় কত টাকা ছিল এটা বের করতে হয়, তাহলে আমাকে 100 টাকার সাথে আরো 10% অ্যাড করে নিতে হচ্ছে। রিজনটা কি? যেহেতু আমি বাদ দেওয়ার পরের অবস্থায় ফিরে গেছি, সো বাদ দেওয়ার পরের অবস্থাতে আগের অবস্থায় যেতে গেলে আমাকে যে পরিমাণ বাদ দিয়েছি ওই পরিমাণ টাকা আবার যোগ করতে হবে। কত পার্সেন্ট যোগ করব? জাস্ট 10%, যত টাকা আমি কমিশন চার্জ করেছি, এবং এটার সাথে 10% দিয়ে গুণ করে দিলে, একটু ক্যালকুলেটর বের করে নি কত হয়। ওকে, যারা আমাদের সাথে ক্লাসে আছো তারাও আমাদের সাথে একই সাথে ক্যালকুলেটরটা হাতে নিয়ে ঝটপট করে ফেলো, যে আমি 10,000 টাকার উপর 10% হারে যদি কমিশন চার্জ করি 909.09 টাকা। আচ্ছা, তাহলে এখন একটু বলে দিই ঘটনাটা কিভাবে করলাম। যখন তোমাকে বলা হবে কমিশন চার্জ করার আগে, তার মানে এই 10,000 টাকাটা প্রথম যেটা ছিল ওইটাই 100%। আর যখন বলা হবে 10,000 টাকার পরে, তখন ধরতে হবে এই 10,000 টাকা তো আমার আগে ছিল, তাহলে বাদ দেওয়ার পর নিশ্চয়ই টাকাটা কমে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, এটা নিশ্চয়ই আমার কম টাকা, কম টাকাটাকে এখন বাড়াতে হবে। কত দিয়ে বাড়াবো? যেই যত পার্সেন্ট তোমাকে চার্জ করতে বলেছে জাস্ট তত পার্সেন্ট দিয়ে যোগ করবো 100-কে, তাহলে এটাই তখন আমার হয়ে যাবে ফুল পার্সেন্টেজ। ফুল পার্সেন্টেজকে আমি কেবলমাত্র 10, অর্থাৎ যেই পার্সেন্টেজটা বাদ দিয়েছিলাম ওটা দিয়ে গুণ করলে আমার খুব ইজিলি চলে আসবে 909.09, যেটা কিনা আমার কর বাদ দেওয়ার পরবর্তী নিট লাভের উপর কমিশন চার্জ। যারা আমাদের ক্লাসটা করতে বুঝতে পেরেছো, আমি একটু দেখে নিই ঝটপট। আচ্ছা, আমাদের সাথে ক্লাস করেছো, আচ্ছা এসজি বলেছো পরে, এক্স্যাক্টলি। আচ্ছা,
আমি রটা একটু ঠিক করে দিই। থ্যাংক ইউ সো মাচ আমার বানানটা ঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা, বানান ঠিক করার কাজটা কে করলে? সাজ্জাদ, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ। আচ্ছা, আমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছিলেন লিমা মজুমদার হৃদয়, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। জালাল বলেছো 909, থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাট মিনস তোমার এই 909 আর 1000টা বের করারটা যারা বুঝতে পেরেছো তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। আরেকবার একটু সময় দিচ্ছি, একটু এক পলক দেখে নাও যে কাজটা কি করতে হবে। যদি তোমাকে বলে আগের, তাহলে ধরে নিবে ওটাই 100%। যদি তোমাকে বলে পরে, তাহলে যত পার্সেন্ট চার্জ করতে বলবে জাস্ট ওটা যোগ করে ভাগ করে দিবে। এটাই হচ্ছে তোমার কাজ। সো কমিশন চার্জ করার জন্য আর যাতে কোনো প্রবলেম না হয়, কিংবা তোমার কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে জানার একটা সুযোগ করে দাও। সো তোমার জন্য একটা ছোট প্রশ্ন রেখেছি, ঝটপট আমাকে এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে ABC আকারে একটু দিয়ে দাও। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও এটা রাইট অ্যান্সারটা কি হবে। বলেছি ব্যবস্থাপকের কমিশন বাদ দেয়ার পরবর্তী নিট লাভের উপর 5% হারে কমিশন ধরলে কমিশন কত হবে? নিট লাভ বলে দিয়েছি 50,000। ছটপট আমাকে একটু কমেন্ট সেকশনে রাইট অ্যান্সারটা মেনশন করে দাও। ABC কোনটা রাইট অ্যান্সারটা হবে সেটা আমাকে ঝটপট একটু মেনশন করে দাও। আমি ওয়েট করছি তোমার রাইট অ্যান্সারের জন্য। আচ্ছা, 9,909 লিখেছো ইসমাইল। আমার মনে হয় তুমি একটু গন্ডগোল করে ফেলেছো ডিজিটের ক্ষেত্রে। তুমি একটু ক্যালকুলেটরে আমাদের সাথে একই সাথে করে দেখো। আমিও যখন করছি তুমিও তখন করো, তাহলে কি হবে? আমার যদি কোনো ভুল হয় তুমি সেটা বের করতে পারবে, কিংবা তোমার যদি কোনো ভুল হয় তুমি সেটা আমাকে বললে আমি ঠিক করে দিতে পারবো। ওকে, আমাদের রাইট অ্যান্সার ফার্স্টে দিয়েছে হাসিব। হাসিব বলেছে এ হবে, মুন্না বলেছে এ হবে, অপু বলেছে এ, সার্ভার বলেছে নির্ণয়। নির্ণয় বলেছো 2380, থ্যাংক ইউ সো মাচ নির্ণয়, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে প্রথম সঠিক উত্তর করে দেওয়ার জন্য। নির্ণয়কে অনেক অনেক কনগ্রাচুলেশনস যে ভাইয়া তুমি এতক্ষণ আমাদের ক্লাস থেকে বুঝতে পেরেছো যে পরবর্তী নিট লাভের উপর কিভাবে কমিশনটা চার্জ করতে হবে। আচ্ছা, সাথে সাথে আমাদের সাথে রাইট অ্যান্সার দিয়েছো শাহেদ, লিমা। আমার মনে হচ্ছে তোমরা একটু বের করার জন্য একটু টাইম নিচ্ছিলে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন গাইজ। আচ্ছা, অনেক বলেছো 2580, 2580 তো হবে না ভাইয়া, অ্যান্সার হবে 2380। তুমি আরেকবার একটু ক্যালকুলেশনটা করে দেখো, আমার মনে হয় তুমি বুঝতে পারবে। আচ্ছা, বি হবে বলেছো নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। লিমা বলেছো বি শিওর, সাকিব বলেছো এ হবে, জালাল বলেছো এ হবে। এ হবে না ভাইয়া, আমি তোমাদের সাথেই একবার ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। যখন বলেছিলাম যে কর পরবর্তী নিট লাভ, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমার এই যে আমি এখন ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, 50,000 টাকা এখান থেকে আমার টাকাটা বাদ দিতে হবে। করের টাকাটা কত বলেছে? 5%। 5% বাদ দেওয়ার পরের টাকার উপর কমিশন ধরতে হবে। পরের টাকা বলতে বোঝায় নিশ্চয়ই এটা 100% না। সো 100 করার জন্য নিচে 100 সাথে 5% যেটা আমি বাদ দেওয়ার কথা ওটা বাদ দিব, দেন 5 গুণ করব, তাহলে আমার রাইট অ্যান্সার আসে 2380 টাকা। আচ্ছা, যারা রাইট অ্যান্সারটা করেছো তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। আর যারা করতে পারোনি তারা একদম মন খারাপ করো না, বিকজ আজকের ক্লাসে এটা শেখার পর থেকে এটা নিয়ে তোমার আর ভুল হবে না আশা করছি। আর আচ্ছা, দেবজ্যোতি বলেছো 2380, নাজমুল 2380, আর ফাহিম আমি এইমাত্রই তোমাদেরকে এটা বলে দিলাম ক্যালকুলেশনটা, আর একটু আগে আমি বোঝাচ্ছিলামও। সো আমার মনে হয় তুমি একটু পরে ক্লাসে এসেছো, কোনো সমস্যা নাই। তোমার বন্ধু যে কিনা এটা পারে না, যে কিনা ক্লাসটা করতে পারছে না, তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। রিদওয়ান বলেছো আমি আগে অ্যান্সার দিয়েছি। আই এম সো সরি রিদওয়ান, তোমার অ্যান্সারটা বোধহয় আমি ভুলে ওভারলুক করে গিয়েছি, আপুর ভুল, সো আমাকে মাফ করে দিও। আকিব বলেছো এ হবে, এ হবে না ভাইয়া। আর অন্য যারা যা অ্যান্সার করছো আমার মনে হয় এতক্ষণে তারা বুঝতে পেরে গেছো যে রাইট অ্যান্সারটা কেন 2380 হবে। ওকে, বিজ্ঞাপনের অবলোপন, বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝতে চেয়েছো জাফরিন। বিজ্ঞাপনের অবলোপন আর বিলম্বিত বিজ্ঞাপন, ওকে, বিজ্ঞাপন এমন একটা খরচ যেটাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু এই মুনাফাটা অনেক দিন ধরে আমরা ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো আমি জাফরিনের কোয়েশ্চেনটা একটু অ্যান্সারটা দিয়ে নিই, যে যখন আমরা বিজ্ঞাপনটা একটা নির্দিষ্ট সময় করে থাকি অনেক বড় অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায়। তো এত বড় অ্যামাউন্টের টাকা যদি আমি একটা ইয়ারে খরচ দেখিয়ে ফেলি, তাহলে কি হবে? ওই বছর আমার অনেক বেশি লস ইনকার হবে। কেন? বিকজ আমার খরচ অনেক বেশি দেখিয়ে ফেলেছি, কিন্তু আমি তো সম্পূর্ণটার যেটা আমার ওখান থেকে যে উপযোগিতা কিংবা একটা অ্যাডভার্টাইজের যে সার্ভিস, এটা তো আমার 1 বছরের জন্য না, এটা আমি আসলে করেছি 7 বছরের জন্য। সো আমাকে এই 70,000 টাকা
সে ফর এক্সাম্পল তোমার বিজ্ঞাপনটার দাম 70,000, খুবই উদ্ভট একটা অ্যামাউন্ট বললাম, এত কম ইউজুয়ালি হয় না। তো এই 70,000 টাকাটাকে আমার 7 বছরে দেখাতে হবে। তাহলে কি হবে, প্রত্যেক বছর আমি এটা দিয়ে বেনিফিটেড হচ্ছি, প্রত্যেক বছর আমার এই অ্যাডভার্টাইজের জন্য সেলস বাড়ছে। সো এই অ্যাডভার্টাইজমেন্টটা যতদিন পর্যন্ত সেলস বাড়াবে ততদিন পর্যন্ত এটা আমাকে খরচ হিসেবে দেখাতে হবে। তো কি করি, প্রথম বছর আমি 70,000 টাকা থেকে 10,000 টাকা খরচ দেখাই, বাকি 60,000 টাকা আমার বিলম্বিত বিজ্ঞাপন, এবং এই 60,000 টাকা আমার আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন নামে যায়। আর বিজ্ঞাপনের অবলোপন কখন হয়, যখন বললাম আমার বিলম্বিত বিজ্ঞাপনের 10,000 টাকা বিজ্ঞাপন হচ্ছে, ওই বিজ্ঞাপনটাকে আমরা বলি অবলোপিত বিজ্ঞাপন, অর্থাৎ যে বিজ্ঞাপনটার সার্ভিস আমি অ্যাভেল করে ফেলেছি, যেটা আমার খরচ দেখানো হয়ে গেছে। সেটা ছিল জাফরিনের জন্য একটা অ্যান্সার। সো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, যেখানে আমরা দেখবো আগুনে বিনষ্ট পণ্য। সমাপনী মজুত পণ্য নিয়ে একটু আগে আমাদের অনেক কথা হচ্ছিল, সো এখন আমরা আগুনে বিনষ্ট পণ্য নিয়ে কথা বলবো। আগুনে বিনষ্ট পণ্যের ওকে, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য যেটা বীমা করা ছিল না। আগুনে যারা আমাদের ক্লাসে আছো তাদের একটু বলে রাখি, যাদের বন্ধুরা এসে ক্লাসে পৌঁছয়নি একটু ভিডিওটা শেয়ার করতে পারো তাদের সাথে, তাদেরকে নিয়ে এই 4টা জার্নাল তুমি দেখে রাখো। এই 4টা জার্নাল প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেকবার এসছে, এবং আমি জানি যেগুলো খুব জরুরি কিছু জার্নাল, যেগুলো তোমার জেনে রাখা প্রয়োজন। সো আগুনে বিনষ্ট পণ্য বীমা করা ছিল না, এটা আগে দেখবো। আমি খুব শর্টকাট লিখছি যে বীমা ছিল না, আশা করি তোমরা বুঝতে পারবে যে কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, সো আগুনে বিনষ্ট পণ্য কোন পণ্যটা, তুমি যখন বছর শেষে তোমার হাতে যে ফিনিশ গুডস রয়েছে, যেগুলো কিনা তুমি এই বছর সেল করতে পারোনি, সেগুলোকে তুমি কি করো, সেগুলোকে তুমি তোমার ইনভেন্টরিতে রেখে দাও। কি নামে রেখে দিই, সমাপনী মজুত পণ্য। সো এই সমাপনী মজুত পণ্য আগুনে বিনষ্ট পণ্যের কিছু রিলেশনশিপ আছে। সো সেই রিলেশনশিপ গুলো আজকে দেখবো। ফার্স্টে যেটা দেখবো, এটাতে দেখবো সমাপনী, আমি শর্টকাটে লিখলে বোধহয় বুঝতে পারবে, অন্তর্ভুক্ত নেই। ফার্স্টে দেখবো অন্তর্ভুক্ত নেই। খেয়াল করো এখানে অনেকগুলো ইনফরমেশন বলেছি। ফার্স্টে বলেছি আগুনে বিনষ্ট পণ্য বীমা করা ছিল না, সমাপনী মজুত পণ্যে অন্তর্ভুক্ত নেই। সো এখান থেকে আমরা সমাপনী, আচ্ছা একটু দেখে নিই কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কুরিন সঞ্চিতি, আচ্ছা কুরিন সঞ্চিতি কথাটা বলছি ভাই, আগে একটু আমি সমাপনী মজুত পণ্যের অ্যান্সারটা দিয়ে নিই। ওকে, সো সমাপনী মজুত পণ্যের মধ্যে যখন বলা হয় যে আগুনে বিনষ্ট পণ্য হলো এবং সেই আগুনে বিনষ্ট পণ্যের জন্য তোমার কোনো বীমা নেই, তার মানে যখন আমরা ইনভেন্টরিতে কোনো পণ্য রাখি, একটু বলে নিই বীমাটা কেন করা হয়। যখন ইনভেন্টরিতে পণ্য রাখি, এই যে এভাবে আগুন লাগার ফলে বিনষ্ট হয়ে যায়, সো আমরা কি করি, আমরা বীমা কোম্পানির কাছে আমাদের যত ইনভেন্টরি সবগুলোকে বীমা করে রাখি। বীমা করে রাখলে যখন আগুনে বিনষ্ট হয় তখন আমার কোনো লস হয় না, আমার কম্পেনসেশন, আমাকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয় এই কম্পেনসেশনটার জন্য, যাতে করে আমার ক্ষতি না হয়। বিকজ তুমি এত কষ্ট করে এত খরচ করে পণ্য উৎপাদন করলে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি এগুলোকে সেল করতে না পারো, তোমার তো এন্টায়ার লস, তোমার তো খরচই উঠে আসলো না। তো আমরা বীমা করে রাখি। তো কিছু কিছু ক্ষেত্রে বীমা করা হয়, কিছু কিছু ক্ষেত্রে বীমা করা হয় না। যখন বীমা করা না হয়, সমাপনী মজুত পণ্যের মধ্যেও অন্তর্ভুক্ত নাই, তার মানে সমাপনী মজুত পণ্যে অন্তর্ভুক্ত করার আগে এটা ঘটে গেছে। সো তখন কি করব, ফার্স্ট অফ অল একটু এতদিন পর্যন্ত যা পড়েছি একটু ঝালাই করব। সমাপনী মজুত পণ্যের সময় কি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা ধরা হয়। সো এখন আমাদের এত কিছু করতে হচ্ছে না, এখন শুধু দেখবো আগুনে বিনষ্ট পণ্যের জন্য কি হয়। সে ফর এক্সাম্পল আগুনে বিনষ্ট পণ্য আমার 1500 টাকা, তাহলে ফার্স্টেই কি করব, আমি আমার এন্ট্রিতে চলে যাই, কি কাজ করতে হবে। যেহেতু আমার আগুনে বিনষ্ট পণ্য, এটা কোন পণ্য, যেই পণ্যটা আমার সেল করার কথা ছিল, তাই না। সো আমি ফার্স্টে আমার ক্রয় থেকে বাদ দিয়ে দিব 1500 টাকা। নেক্সট, আমার বিশদ আয় বিবরণীতে যে পরিমাণ আগুনে বিনষ্ট হয়েছে ওটার জন্য আমার বীমা করা ছিল না, তার মানে কেউ আমাকে এটার কম্পেনসেশন দিবে না, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সো আমি আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, আগুনে বিনষ্ট জনিত ক্ষতি দেখাবো 1500 টাকা। সো এটা ছিল আমার জন্য আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি। আর যেহেতু ক্ষতিটা আমার এই বছরের বিশদায় বিবরণীতে আমি দেখাচ্ছি, বিকজ এক বছরের মধ্যে এটা কাজ শেষ, পরবর্তী হিসাব বছরে যাচ্ছে না, সো এটার আমাকে আর্থিক বিবরণীতে যে কোনো রিফ্লেকশন দেখাতে হবে না, বিকজ আর্থিক বিবরণীতে এটা কোনো প্রভাব পড়বে না।
কখন পড়বে? যখন আমার মোট লাভ এফেক্টেড হবে, যখন আমার নিট লাভ এফেক্টেড হবে, তখন মোট লাভের যে অ্যামাউন্টটা যাচ্ছে, মোট লাভের অ্যামাউন্টটা নিট লাভের সাথে যোগ হয়ে যখন নিট লাভের অ্যামাউন্টটা যাচ্ছে, তখন আমার আর্থিক বিবরণীতে এটার প্রভাব পড়ছে। ওকে, এখন দেখবো আগুনে বিনষ্ট পণ্য যখন বীমা করা থাকে তখন কি হয়। এখন ছিল যে বীমা করা ছিল না, এখন দেখবো বীমা করা ছিল। যদি সেম কেস, যদি তোমার সমাপনী মজুত পণ্যে অন্তর্ভুক্ত নেই কিন্তু বীমা করা ছিল, তখন কি হবে? ফার্স্টেই আগের কাজটাই করব, ক্রয় মাইনাস কত? 1500 টাকা। আচ্ছা, নেক্সট আগুনে বিনষ্ট পণ্য। ওকে, সো আগুনে বিনষ্ট জনিত ক্ষতি আবারও দেখালাম কত? 1500 টাকা। আচ্ছা, এখন আগুনে বিনষ্ট পণ্যজনিত ক্ষতি তো তুমি দেখালে, সো এই আগুনে বিনষ্ট পণ্যজনিত ক্ষতির এগেইনস্টে তোমার বীমা করা ছিল। বীমা করা থাকলে তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে যে ক্ষতিটা হচ্ছে সেটা আসলে ক্ষতি না, ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়ার ফলে মাইনাস বীমা কোম্পানি, জাস্ট নামটা লিখে দিও। অনেকে লিখে তোমার আগুনে বিনষ্টজনিত ক্ষতিপূরণ, তোমার যেই নামে তুমি এতদিন পর্যন্ত শিখে এসছো তুমি সেই নামটা ইউজ করতে পারো। সো আগুনে বিনষ্টজনিত ক্ষতিপূরণ অথবা বীমা কোম্পানির নাম যেটাই লিখো, 1500 টাকা লেখার ফলে আলটিমেটলি ক্ষতিটা 0 হয়ে যাচ্ছে। আর এই বীমা কোম্পানি আমার চলতি সম্পত্তি নামে তুমি 1500 টাকা দেখাচ্ছ। খেয়াল করো, খুবই সিম্পল, আমি কিন্তু আগেটার সাথে লিঙ্ক করে দেখালাম। আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, অনেকে এই কাজটা করবে না, কিন্তু আমার মনে হয় এই কাজটা করে দেখানো ভালো। তুমি বলতে পারো আপু প্লাস মাইনাস করলে তো আলটিমেটলি 0 হয়ে যায়, সেটা কেন দেখালাম? এটা দেখালাম এই জন্য, যেহেতু আর্থিক বিবরণীতে যেটা আমরা 5টা স্টেটমেন্ট করি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে স্টেক হোল্ডার তাদেরকে সবটা জানানো, আমার ব্যবসায় কি কি হচ্ছে না হচ্ছে। তো আমি যদি এটা না জানাই তাহলে একটা ইনফরমেশন আমার কম দেয়া হলো, যেটার আমাকে পারমিশন দেওয়া হয়নি। সো আমার আলটিমেটলি 0 হলেও আমার মনে হয় এটা দেখানো ভালো। যদি তোমার পরীক্ষা হলে একান্তই সময় কম থাকে সেক্ষেত্রে তুমি বাদ দিতে পারো, বাট আমি বলবো এটা দেখিয়ে দেওয়াটাই উচিত, বিকজ এটাই সঠিক নিয়ম। যারা ক্লাস করছে তাদের একটু বলে দেই, যাদের বন্ধুরা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর লিমা মজুমদার বলেছো ক্ষতি ডেবিট ক্রয় ক্রেডিট, তোমার জার্নাল একেবারেই রাইট, নো প্রবলেম। আর আচ্ছা, বীমা অন্তু প্রশ্ন করেছে, আমি প্রশ্নটার উত্তর করে দিচ্ছি। বীমা করা ছিল, বীমা কোম্পানি তাদেরকে টাকা দিয়েছে, তাহলে কি হবে? আমি এইমাত্র এটাই বললাম, বীমা করা ছিল তার মানেই হচ্ছে বীমা কোম্পানি টাকা দিয়েছে, এবং এটাই হচ্ছে বীমা কোম্পানির সেই 1500 টাকা, যেটা কিনা তোমার ক্ষতিপূরণ। সো এখন দেখবো আমাদের সেকেন্ড টপিক, যেটা কিনা সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তখন কি করতে হবে। ওকে, সো আচ্ছা, আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত, এটা দেখাবো। পণ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, বীমাটা এক ফার্স্টে দেখাবো বীমা ছিল না। আচ্ছা, এতক্ষণ দেখছিলাম যে আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত ছিল না। এখন দেখবো সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ তোমার যেদিন রেওয়া মিল করা হয়েছিল, বলেছিলাম একটা নির্দিষ্ট তারিখে রেওয়া মিল করা হয়, সো সেই রেওয়া মিলের তারিখের পর যদি পুড়ে যায় তখন কি করব? তখন তো আমার সমাপনী মজুদ পণ্য অলরেডি দেখানো শেষ। সো এখন আমার সমাপনী মজুদ পণ্যের মধ্যে এই 1500 টাকা আমি কিভাবে অ্যাডজাস্ট করব? যদি বলা হয় বীমা করা ছিল না, তাহলে কাজটা খুবই ইজি, একদম নতুন করে দেখাই। যদি বলা হয় তোমার বীমা করা ছিল না এবং সমাপনী মজুদে অন্তর্ভুক্ত, ফার্স্টেই তুমি ক্রয় থেকে মাইনাস করে দাও। নেক্সট, আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, এগেইন 1500 টাকা। এখন সমাপনী মজুত পণ্যে কাজ করতে হবে। সো যেহেতু সমাপনী মজুত পণ্যে আমার এটা অলরেডি দেখানো হয়ে গেছে, সো আমি কি করব? সমাপনী মজুত থেকে 1500 টাকা মাইনাস করে দিব যতবার আমি এটাকে সমাপনী মজুত পণ্যে দেখাচ্ছি, অর্থাৎ আর্থিক বিবরণীতে একবার, বিশদ আয় বিবরণীতে একবার। যেহেতু বলেছিলাম বীমা করা ছিল না, সো আগুনে বিনষ্ট পণ্যজনিত ক্ষতি 1500 টাকা বিশদ আয় বিবরণীতে রয়ে যাবে। আর যদি বলা হতো বীমা করা ছিল, তাহলে কি করব? যদি বলে বীমা করা ছিল, সেক্ষেত্রে সেম আগের মতোই আগুনে বিনষ্ট পণ্যজনিত ক্ষতি যদি তুমি দেখাতে চাও তাহলে দেখাবে 1500 টাকা মাইনাস বীমা কোম্পানির নাম। 1500 টাকা তখন আমার নীল হয়ে যাবে, অর্থাৎ আমার ব্যালেন্সটা 0 হয়ে যাবে।
আর আমার চলতি সম্পদে যে বীমা কোম্পানি নামে যোগ হবে 1500 টাকা। খুব সিম্পল ছিল। আর এই আগের কাজটাই রিপিট করব যদি আমার বলে যে আমার বীমা করা ছিল না এবং সমাপনী মজুদি অন্তর্ভুক্ত ছিল না। এর আগে আমরা যে কাজটা করেছিলাম জাস্ট ভাইস ভার্সা। সো খুবই ইজি কিছু টপিক শিখালাম। এরপর দেখবো লাস্ট একটা টপিক, যদি সমাপনী মজুদ পণ্যে অন্তর্ভুক্ত থাকে এবং এর থেকে কিছু টাকা কম আমাকে ক্ষতিপূরণ দেওয়া হয় তখন কি হবে। সে ফর এক্সাম্পল, সমাপনী মজুদ পণ্যে অন্তর্ভুক্ত ৮০০০ টাকা আগুনে বিনষ্ট। আগুনে বিনষ্ট। আচ্ছা, বীমা ক্ষতিপূরণ দিল, বীমা ক্ষতিপূরণ ৫০০০ টাকা। তাহলে আমি কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু আমার সমাপনী মজুদ পণ্য ৮০০০ টাকা আগুনে বিনষ্ট, তার মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সো আমি অলরেডি বুঝতে পারছি কাজটা কি কি করতে হবে। সো ফার্স্টে আমার ক্রয় বাদ যাচ্ছে, ডান। ক্রয় বাদ যাচ্ছে, দেন আমার আগুনে বিনষ্ট আসছে। আগুনে বিনষ্টর মধ্যে কিছু টাকা আমাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, বাকি টাকাটা আমার আগুনে বিনষ্ট পণ্যজনিত ক্ষতি নামে আমার আর্থিক বিবরণীতে যে বিশদ বিবরণীতে রিফ্লেক্ট করবে। কিভাবে করবে একটু দেখি। একটু এটা মুছে দিয়ে একটু লিখতে ইজি হবে। ফার্স্ট অফ অল, ক্রয় মাইনাস ৮০০০ টাকা। বলেছিলাম যে সমাপনী মজুদ পণ্যের সময় যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন কম বেশি দেখাতে হবে। বাট এখানে তোমার সমাপনী মজুদ পণ্যের মধ্যে যত টাকার ক্ষতি হয়েছে ওই এক্সাক্ট অ্যামাউন্টে রিফ্লেক্ট করতে হবে। দেন আগুনে, আচ্ছা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিও, রাইট? সমাপনী মজুদ পণ্যের মধ্যে আমার ৮০০০ টাকা দেখানো আছে, সো ডেফিনেটলি আমার ৮০০০ টাকা আবারও মাইনাস করতে হবে। দেন যখন আমাকে বললো আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, সো আগুনে বিনষ্ট জনিত ক্ষতিটা ৮০০০ টাকা মাইনাস করবে বীমা কোম্পানি নামে অথবা আগুনে বিনষ্ট জনিত ক্ষতিপূরণ, সেটা কত? ৫০০০ টাকা। তাহলে আলটিমেটলি ৩০০০ টাকা আমার আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতি এই হেডিং এর আন্ডারে চলে আসছে। সো এটা ছিল আমাদের জন্য আজকের। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু বীমা কোম্পানি নামে চলতি সম্পত্তিতে, অর্থাৎ বীমা কোম্পানি নামে চলতি সম্পত্তিতে কত? ৫০০০ টাকা, এটা যোগ করে দিও। সো এটা ছিল সমাপনী মজুদ সংক্রান্ত তোমাদের যাবতীয় যত সমন্বয় সবগুলোর একটা ডেমো। এখন একটা কথা বলে রাখি, যেটা কিনা সবকিছু বলার পর বলতে চাচ্ছিলাম, এটা কোনো ফর্মুলা না, এটা জাস্ট একটা ছোট মনে রাখার বিষয়। মনে রাখার বিষয়টা হচ্ছে, যখন বিক্রয় মূল্য বলা থাকবে কিংবা বিক্রিত পণ্যের মূল্য, বিক্রয় অথবা ফেরত, এইসব ক্ষেত্রে যখন বিক্রয়ের কাজ করতে হবে সবসময় বিক্রয় মূল্যে সেটা করবে। যখন বিক্রয় জনিত কোনো শব্দ থাকবে, বিক্রয় জনিত সমন্বয়, যখন দুটো অ্যামাউন্ট দেয়া থাকে, যেমন তোমাকে বলতে পারে বিক্রয় অথবা ফেরত শর্তে, তখন কি করব? বিক্রয় আর দেনাদারের জন্য বিক্রয় মূল্য ধরবো। আর যখন তোমাকে বলা হবে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যের জন্য অলওয়েজ লোয়েস্ট অ্যামাউন্ট নিতে হবে। কিসের মধ্যে? যখন তোমার লোয়ার বিটুইন তোমার পারচেজ প্রাইস এন্ড তোমার সেলস প্রাইস, অর্থাৎ তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তার মানে যে কোনো জার্নালের মধ্যে যখন তোমাকে বিক্রয় সংক্রান্ত কোনো শব্দ বলবে, তুমি বিক্রয় মূল্যে সেটার এন্ট্রি দিবে। যখন তোমাকে বলবে সমাপনী মজুদ পণ্যের মধ্যে, সেটা অন্তর্ভুক্ত, সমাপনী মজুদ পণ্যের মধ্যে সেই জার্নালটা এফেক্ট করছে, কোন একটা পণ্য আমার কাছে ফেরত আসছে কিংবা আগুনে পুড়ে যাচ্ছে, তখন তোমাকে দুটো অ্যামাউন্ট বলে দিল, তখন তোমাকে অলওয়েজ সমাপনী মজুদ পণ্যের জন্য ক্রয় মূল্য, বাজার মূল্য বা বিক্রয় মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম সেটা দিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা জার্নালের সমন্বয় করেছি এবং তোমার আজ পর্যন্ত যতগুলো সমন্বয় করা, সব জায়গায় দেখবে বিক্রয় সংক্রান্ত ওয়ার্ড যেখানে যেখানে ছিল, তুমি কিন্তু বিক্রয় মূল্য নিয়ে কাজ করেছো। সেখানে কিন্তু ক্রয় মূল্য, বাজার মূল্য তোমার কনসার্ন ছিল না। আর যখন তোমার সমাপনী মজুদ পণ্যের মধ্যে সেটা যে যোগ হয় বা সমাপনী মজুদ পণ্যের মধ্যে সেটা দেখাতে হয়, যখন তোমার বিক্রয়কৃত পণ্য ফেরত আসে, যখন তোমার
বিক্রয় অথবা ফেরত এই সংক্রান্ত কোনো শব্দ যখন সমাপনী মজুত পণ্যে যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাড ব্যাক হয়, তখন যোগ করার জন্য সবসময় আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে কম অ্যামাউন্টটা যোগ করতে হয়েছে। এটা কিন্তু অলওয়েজ খেয়াল করো, বিকজ এই জিনিসটা, এই দুটা খুব সিম্পল জিনিস, কিন্তু আমাদের জানার ভুলের জন্য অনেক সময় আমরা ভুল করে ফেলি। সো যারা ক্লাসে আছো লাইভে, তাদের সাথে একটু জেনে নিই তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, হৃদয় বলেছো ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছি বাট পাচ্ছি না। আচ্ছা, আমাদের যারা লাইভ ক্লাসে আমাদের আপুরা আছে তারা একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আমাদের লাইভ ভিডিওটা, তাহলে আমার মনে হয় দেখতে পারবে। আপু, আচ্ছা ফাহিম প্রশ্ন করেছে, আপু কোয়েশ্চেন, সমন্বয়গুলো কি 2 বার করে বসবে? সমন্বয়গুলো 2 বার করে বসবে না, সমন্বয়গুলোর কাজটা 2 বার 2টা জায়গায় এফেক্ট করবে। আচ্ছা, তুমি মনে হয় প্রশ্ন করেছো যে কেন সমাপনী মজুত পণ্যে দেখালাম, ক্রয় দেখালাম। ওকে, এটা আসলে আমি 2 বার 4 বার করে দেখাচ্ছি তা না, 2 বার করে বসবে 4 বার করে বসবে, দ্যাটস রং। তুমি জাস্ট খেয়াল করো, যখন বিক্রয় ফেরত, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। যখন তোমার বিক্রয় অথবা ফেরত এই শর্তে বিক্রয় করা হয়, তখন কি করো, কাজটা কি হয়? তোমার বিক্রয় দেনাদার, আচ্ছা বাড়ালা, কোন মূল্যে বাড়াবা? বলছিলাম যে বিক্রয় মূল্য। এখন এই যেই পণ্যটা, এটা যদি তোমার কাছে ফেরত চলে আসে, তখন কি হবে? সমাপনী মজুত পণ্যের মধ্যে গিয়ে ঢুকবে। কোন মূল্যে দেখাবো? এটা একটা কোয়েশ্চেন। বিকজ দেখো, তুমি যদি চিন্তা করো তুমি একটা বিজনেস রান করছো, তোমাকে কিন্তু মুখস্থ করতে হয় না কি কি করতে হবে, তোমাকে স্বাভাবিকভাবেই তোমাকে সিচুয়েশনের জন্য এই কাজগুলো করতে হয়। সো কি করব, সমাপনী মজুত পণ্যের মধ্যে যখনই কোনো কিছু অ্যাড করব বা মাইনাস করব, সবসময় চিন্তা করবে যে মাইনাস তো করতে হয় না, আমাদেরকে অ্যাড করতে হয়। যখন অ্যাড করার সময় দুটো অ্যামাউন্ট দেওয়া থাকে কনফিউজ করার জন্য তোমাকে, এবং আমরা খুব ইজিলি কনফিউজড হয়েও যাই। আমরা কিন্তু তখন এই ভুলটা যেন না করি যে বিক্রয় মূল্যে অর্থাৎ বাজার মূল্যে দেখানো, দ্যাটস রং। তোমাকে দেখাতে হবে যেটা কম মূল্য সেটা। সো তোমাকে কনফিউজ করার জন্য করা হয়। আর এখানে ব্যাপারটা এরকম যে 2 বার করতে হয় 4 বার করতে হয়, ইটস নট এ 2 বার আর 4 বার। দ্য থিং ইজ, তোমাকে এটার জাস্ট এফেক্টটা দেখাতে হয়, কোথায় কোথায় ওই অ্যামাউন্টটা গিয়ে এফেক্ট করছে, সিম্পল। আচ্ছা, এখন আমরা দেখব সমাপনী মজুত পণ্যের মধ্যে যখন অব্যবহৃত মণিহারি থাকে তখন কি হয়। আচ্ছা, অব্যবহৃত মণিহারি থাকলে একটু লিখে নিই, সমাপনী মজুত পণ্যে অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, সে ফর এক্সাম্পল 500 টাকা। ওকে, সো দেখো এখানে সমাপনী মজুত পণ্যের মধ্যে তোমার কিন্তু পণ্য সংক্রান্ত কোনো কাজ করতে হচ্ছে না, তোমার কি করতে হচ্ছে, মণিহারি ব্যবহার করতে হচ্ছে। সো মণিহারি কোনটা? স্টেশনারি, যেটা আমার অফিসে সবসময় ব্যবহার করা হয়, তার মানে এটা আমার জন্য একটা খরচ। তাহলে সমাপনী মজুত পণ্য থেকে আমার ফার্স্ট অফ অল মাইনাস হয়ে যাবে। সো সমাপনী মজুত পণ্য, এখান থেকে মাইনাস অব্যবহৃত মণিহারি। আচ্ছা, এখন এই অব্যবহৃত মণিহারিটা আবার কোথায় যাবে দেখাবো কিভাবে, জায়গা তো হবে না। আচ্ছা, ছোট করে লিখি যে তোমার, ধরে নিচ্ছি তোমার রেওয়া মিলে মণিহারি দেয়া ছিল, একটু ছোট করে লিখছি কারণ বুঝতে অসুবিধা হলে আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে বলে দিও। মণিহারি থেকে এই অব্যবহৃত মণিহারিটা আমার মাইনাস হয়ে যাবে, এবং এটা রিফ্লেক্ট করবে কোথায়, সমাপনী মজুত পণ্য থেকে এগেইন সেম কাজ আমার সহজে, আর অব্যবহৃত মণিহারি নামটা এখানে যে বসে যাবে, অব্যবহৃত মণিহারি। ওকে, সো এটা ছিল সমাপনী মজুত পণ্যের সাথে যদি থাকে তখন কি হবে। আরেকটা দেখাই, যদি তোমার বলা হয়ে থাকে যে অব্যবহৃত মণিহারি ব্যবহৃত হলো, ঠিক যখন বলছিলাম অগ্রিম বীমা সেলামি অর্জিত হলো, এখনো বলছি যে অব্যবহৃত, বোঝা যায় আমার হ্যান্ডরাইটিং খুব বাজে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। সো অব্যবহৃত মণিহারি ব্যবহৃত 1500 টাকা। সো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে খুব সিম্পল, তোমাকে ধরে নিতে হবে যদি তোমার অব্যবহৃত মণিহারি ব্যবহৃত বলা হয়, তাহলে তোমার রেওয়া মিলে একটা টার্ম বলা ছিল অব্যবহৃত মণিহারি। সো অব্যবহৃত মণিহারি মানে হচ্ছে এটা আমার সম্পদ সাইডের একটা টার্ম, সম্পদ দিকে এটা বলা ছিল, যেমনটা বলা ছিল আমাদের অগ্রিম বীমা সেলামের ক্ষেত্রে। সো আমি কি করব, আমার যেহেতু আমার বিশদ বিপরীত কোনো কাজ, কোনো রেওয়া মিলে কিছু বলা ছিল না, সো আমি কি করব, সম্পদ পাশে অব্যবহৃত মণিহারি থেকে
বাদ দিব 1500 টাকা। এই 1500 টাকা বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে আমার অব্যবহৃত মণিহারির বাকি ব্যালেন্স। তাহলে 1500 টাকা যেটা ব্যবহার করে ফেললাম এটা কিন্তু তাহলে আমার এখন বিশদায় বিপরীতে এটাকে রিফ্লেক্ট করতে হবে। যেহেতু আমার রেওয়া মিলে কিছু বলা ছিল না, সো আমি এখানে এটাকে মণিহারি নামে দেখাবো কত, 1500 টাকা। সো খুবই সিম্পলি আমরা দেখে ফেললাম। সো এখন তোমাদের জন্য আচ্ছা আর একটা জিনিস বলবো যে যদি আচ্ছা প্রারম্ভিকে বলা থাকে, সে ফর এক্সাম্পল প্রারম্ভিক মজুদ পণ্যে বলা থাকলো প্রারম্ভিক মজুদে মণিহারি বলা ছিল তোমার 1500 টাকা। তাহলে এই মণিহারিটা আমি কি করব? তাহলে সিম্পল, আমি প্রারম্ভিক মজুদ এটা থেকে মাইনাস করে দিব, আর আমার যেটা মণিহারি বিশদায় বিবরণীতে সেটার সাথে প্লাস করে দিব 1500 টাকা। খুবই সিম্পল ছিল। যেহেতু এটা আর্থিক বিবরণীতে কোনো কাজ নাই, সেটা আর্থিক বিবরণীতে এটার কোনো রিফ্লেকশন পড়বে না। আর এরই সাথে আজকে আমাদের লাইভ ক্লাসের আর্থিক বিবরণী সংক্রান্ত টপিক শেষ হয়ে গেল। সো আশা করছি যারা আমাদের সাথে ক্লাস করেছো তাদের আর কোনো কনফিউশন নেই। একটু খেয়াল রেখো বিক্রয় মূল্য সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত যে কথাটা বলেছিলাম। আর আমাদের লাইভ ক্লাসের আজকে এটাই শেষ টপিক ছিল। সো যারা ক্লাস করেছো এবং উপকৃত হয়েছে অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফার্স্ট ক্লাসটা কমেন্ট সেকশনে অলরেডি পেয়ে যাবে লাইভ ক্লাসের লিঙ্ক। সো সেটাও শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে। আর কোনো প্রবলেম যদি হয়, কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানিও। টেক কেয়ার।